দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার তার বউয়ের কথায় পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। 18 বছর পরে যখন জেল থেকে বের হয় সেই গ্যাংস্টার, তখন তার ছেলেকে কেসে ফাঁসিয়ে জেলে পাঠায় অন্য একটা গ্যাং। এতে তাণ্ডব লীলা শুরু করে দেয় বাবা, আর আবারও সে আগের রূপেই ফিরে আসে। বলেছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত অজিত কুমার অভিনীত গুড ব্যাড আগলি মুভিটার কথা। তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় প্রধান বিচারপতির কাছে একটা চিঠি এনে দেওয়া হয়। সেটাতে লেখা ছিল রেড ড্রাগন ফিরে এসেছে। এই চিঠিটা পেয়ে প্রধান বিচারপতি ভয়ে কেঁপে ওঠে। কেন তিনি একটা চিঠি পেয়ে এতটা ভয় পাচ্ছে, আর কেই বা এই রেড ড্রাগন? ঠিক তখনই রেড ড্রাগনের সহকারী এসে জানায় যে রেড ড্রাগন স্যালেন্ডার করতে আসছে। তারপর পরে পুলিশের কাছে গিয়ে স্যালেন্ডার করে দেয় রেড ড্রাগন। ওর নাম হচ্ছে একে, আর ওর আগের কৃতকর্মের জন্য 18 বছরের সাজা দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়। একে যখন জেলে যাচ্ছিল তখন আশেপাশে থাকা সবাই ভয়ে কাঁপছিল। এখান থেকে কাহিনীটা শুরু। একটা শিপ স্পেনে চলে আসে। দেখা যায় একের বউকে, ওর নাম হচ্ছে রামিয়া। ওদের ছেলেকে ছোটবেলা থেকেই বলে এসেছে যে তার বাবা বিদেশে একটা বিজনেস করে আর সবসময় অনেক ব্যস্ততার মাঝে কাটায়, আর সেজন্য সে দেশে আসতে পারে না। কিন্তু ছেলেও নাসরবান্দা, বারবার বাবা সম্পর্কে জানতে চায়। ওর নাম হচ্ছে বিয়ান। এসব ব্যাপার সেবার বাদ দিয়ে ওদের জীবন মোটামুটি ভালোই কাটছিল। এদিকে মুম্বাই সেন্ট্রাল জেল থেকে একটা কয়েদি পালানোর প্ল্যান করে, আর এজন্য জেলে থাকা সকল পুরুষদের টাকা দিয়ে সে কিনে ফেলে। আর ঠিক এই জন্যই একটা গার্ড রাত্রিবেলায় রুটির মধ্যে দরজার চাবিও দিয়ে যায় তাকে। ওর এমন কর্মকাণ্ড দেখে ওর সেলমেট বলে, এগুলো করে কোনো লাভ নেই, তুমি কিছুতেই এখান থেকে পালাতে পারবে না, যতই চেষ্টা করে না কেন। কিন্তু কে শুনে কার কথা? তখন কয়েদিটা দরজা খুলে বাইরে বের হয় এবং একে একে তার গ্যাংয়ের সবার দরজা খুলে দেয় এবং সবাইকে নিয়ে সে পালাবে। তারপর পুলিশের একটা ড্রেসও পরে নেয়। ঠিক তখনই এন্ট্রি নেয় একে। প্রথমে ভালো করে সবাইকে নিজেদের সেলে যেতে বলে, কিন্তু কেউই ওর কথা শুনে না। এজন্য একে সবাইকে বেদম মার দিতে থাকে। এতগুলো কয়েদি মিলেও একে কিছুই করতে পারে না। অনেকক্ষণ চলে ওদের মধ্যকার ফাইট। তারপর সবাই অনেক ভয় পেয়ে চলে যায় যার যার সেলে। কারোরই আর পালানো হয়ে ওঠে না। তখন ওই কয়েদিটা তার সেলমেটকে বলে যে সব পুলিশকেই তো আমি টাকা দিয়েছিলাম, তবে উনি আবার কোন পুলিশ? এটা শুনে সেলমেট জানায় যে সে কোনো পুলিশ না, সে আমাদের মতোই অপরাধী। এটা শুনে অবাক হয়ে যায় ওই কয়েদিটা। তারপর একে ওদের কাছে আসে আর শুনতে চায় যে তুমি কেন জেল থেকে পালাতে চাও? তখন লোকটা বলে আমার পরিবারের জন্য। এটা শুনে একে বলে, ঠিক আছে, তুমি যদি জেল থেকে পালাও তাহলে কি তোমার পরিবার গর্ববোধ করবে? তোমার কর্মকাণ্ড নিয়ে অবশ্যই না, এজন্য সাজা ভোগ করে ফ্রেশ হয়ে তারপর ফিরবে। পরিবার তখন তোমাকে সাদরে গ্রহণ করবে। এদিকে দেখা যায় ভিয়েনার একটা প্রেমিকা আছে, ওর নাম হচ্ছে নিত্যা। সে বারবার ভিয়েনাকে তার বাবার সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কিছুই বলতে পারে না ভিয়ান, কারণ সে তো সামনাসামনি কোনোদিন বাবাকে দেখেইনি। এটাতে সে অনেক মন খারাপ করে, বাবাকে ভিডিও কল করে। আসলে এটা ছিল জেলারের নাম্বার। তখন জেলার ওকে কথা বলার একটা সুন্দর ব্যবস্থাও করে দেয়। তারপর বিয়ান বলে, তোমাকে সামনাসামনি কোনোদিনই দেখিনি আমি। কয়েকদিন পরে আমার 18 বছর পূর্ণ হতে যাচ্ছে। যদি ওই দিনও তুমি না আসো তাহলে আর কোনোদিনও আমাকে ছেলে বলে পরিচয় দিও না। এগুলো শুনে অনেক চিন্তায় পড়ে যায় একে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন জেলারকে সব কিছু খুলে বলে। জেল থেকে ছাড়া পেতে একের এখনও আরও 3 মাসের মতো সময় আছে, কিন্তু জেলার অনেক তদবির করে ওর মুক্তির ব্যবস্থা করে দেয়। আর পরদিন একে মুক্তি পেয়ে যাবে। এই খবরটা গ্যাংস্টার দুনিয়ায় পৌঁছাতে খুব একটা সময় লাগে না। সবাই ভাবতে থাকে হয়তো একে আবারও ফিরে আসবে এই সন্ত্রাসের দুনিয়ায়, আর পুরো আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করবে সে আবারও। কিন্তু একের এমন কোনো প্ল্যানই ছিল না। জেল থেকে ছাড়া পাওয়ার পর সাথে সাথেই ওর সাথে দেখা করতে আসে রামিয়া। একে অপরের সাথে প্রায় 18 বছর ধরে আলাদা আছে। একে দেখে রামিয়া খুবই ইমোশনাল হয়ে যায়। আসলে রামের কথাতেই একে পুলিশের কাছে ধরা দিয়েছিল। যেদিন বিয়ানের জন্মদিন, যেদিন একে দেখতে আসে ওর ছেলেকে, কিন্তু রামিয়া ওকে টাচ করতেও বারণ করে। যেদিন তুমি ভালো হয়ে ফিরবে সেদিনই বাবা পরিচয় দিও আমার ছেলের কাছে। আর ঠিক এজন্যই একে জেলে গিয়েছিল। এখন রামিয়া তার ছেলেকে নিয়ে স্পেনে থাকে, আর একে ছিল ইন্ডিয়ার জেলে। পরদিনই দুজন স্পেনে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু প্রতিমধ্যে একটা বাধা আসে, তাদের উপরে অ্যাটাক হয়। এই ব্যাপারটাতে খুবই ক্ষেপে যায় রামিয়া। আর সে মনে করে যে কারণে এতদিন তোমাকে রিহানের কাছ থেকে দূরে রেখেছি সেটা তো এখনও আবারও হতে চলেছে। এজন্য তুমি এখানে সব কিছু শেষ করে তারপর আসবে আমাদের কাছে। আর যদি তোমার পিছনের দুনিয়া তোমার থেকে ছাড়াতে না পারো তাহলে আইসো না। এটা শুনে একে অনেক রাগান্বিত হয়ে যায় আর যেতে থাকে একটা জায়গার উদ্দেশ্যে যেখানে একের আগের আড্ডা ছিল। ওর পিছে পিছে হাজারখানেক গুন্ডা এসে পৌঁছে। তখন একে ওদের লিডারের সাথে কথা বলে, আমি আর এই রাস্তায় ফিরবো না, কখনো আমার পিছনে কেউ আসবে না তোরা। আর যদি আমি এবং আমার পরিবারকে তোরা কেউ জ্বালাতন করিস তাহলে তোদের মৃত্যু অবধারিত। এটা বলেই সে আড্ডা থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই ওর ফোনে একটা কল আসে।
ফোনের উপার থেকে রামিয়া জানায়, আমাদের ছেলে ভিয়েনাকে কেউ তুলে নিয়ে গেছে। তুমি জেল থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে এসব ঘটেছে, তার মানে এটাই দাঁড়াচ্ছে যে তোমার উপর কেউ প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করেছে। বউয়ের মুখে এসব কথা শুনে অনেক রেগে যায় একে, আর এসব গুন্ডাগুলোকে কুত্তার মতো মারতে থাকে। এখনো সময় আছে, বল কে আমার ছেলেকে তুলেছিস, যদি না বলিস তবে সবাইকে একসাথে মরতে হবে। অনেক মার খাওয়ার পরেও কেউই বলছিল না। ঠিক তখনই একের শালার কাছ থেকে জানতে পারে যে এটা ভারতের কোনো গ্যাংয়ের কাজ না, এই কাজটা করেছে স্পেনের লোকাল একটা গ্যাংয়ের লোকজন। এটা শুনে সাথে সাথে একে রওনা দেয় স্পেনের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা জার্নি শেষে একে স্পেনে পৌঁছায়। এতক্ষণে বিয়ানকেও খুঁজে পাওয়া গেছে, কিন্তু এখানে বাদে বড় একটা বিপত্তি। বিয়ানকে পুলিশ ধরে সে নেশা গ্রহণ করা ও গাড়িতে 5 কেজি নেশা বহন করার অপরাধে, এবং কোর্টে এসে সবকিছু প্রমাণ হয়ে যায়। তারপর বিয়ানের জন্য জাজের কাছে কিছুটা রিকোয়েস্ট করে একে এবং একটু সময় চায়। জাজও কয়েকদিন সময় দিয়ে দেয়। এই ব্যাপারগুলোতে রামিয়া একের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তার ধারণা ওর জন্যই আজ বিয়ানের এই অবস্থা। একের কত স্বপ্ন ছিল যে ছেলের সাথে যেদিন প্রথম দেখা হবে সেদিনটা হবে অনেক স্পেশাল, কিন্তু এটা কি হয়ে গেল? সে জেল থেকে ছাড়া পেল আর ছেলে চলে গেল জেলে। তারপর পরই বিয়ানের সাথে কথা বলতে যায় একে আর জানতে চায় কি হয়েছিল সেদিন। বিয়ান বলে, মা যেদিন ইন্ডিয়া গিয়েছিল সেদিন আমি আর নিত্যা লং ড্রাইভে বের হই। একটা শুনশান জায়গা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল, ঠিক তখনই আমাদের উপর অ্যাটাক করে একটা বাইকার নিত্যাকে হেডশট দিয়ে মেরে দেয় আর আমাকে অজ্ঞান করে দেয়। যখন আমার জ্ঞান ফিরে তখন পুলিশ আমাকে অলরেডি ধরে ফেলেছিল। আমি অজ্ঞান হওয়ার পর আমার সাথে কি ঘটেছে আমি কিছুই বলতে পারবো না, প্লিজ বাবা আমাকে বাঁচাও। তখন একে বলে, ঠিক আছে, আচ্ছা আমাকে তুমি এটা বলো তো যে ওই লোকগুলোকে আগে কি তুমি কখনো দেখেছিলে? তখন বিয়ান বলে যে হ্যাঁ, আগে আমরা একদিন একটা রেস্টুরেন্টে বসেছিলাম, ওই লোকগুলো সেখানে এসে আমাদেরকে জ্বালাতন করেছিল, তখন ওই রেস্টুরেন্টের মালিক ওদেরকে তাড়িয়ে দিয়েছিল। এটা শুনে একে সাথে সাথেই চলে যায় সেই রেস্টুরেন্টের মালিকের সাথে দেখা করার জন্য। প্রথমে উনি কিছুই বলতে চাইছিল না, তারপর একটু উত্তম মাধ্যম দেওয়ার পরে মুখ খুলে আসলে ওরা ম্যাথিউস গ্যাংয়ের লোক, আর তার কথাতেই সিসিটিভি ফুটেজে ডিলিট করে দিয়েছিল এই মালিক। এটা শুনে সাথে সাথেই চলে আসে ম্যাথিউস গ্যাংয়ের আস্তানায় আর সবাইকে বেদম মার দেয়। তারপর জানতে চায় কার কথায় ওরা এমনটা করেছে। প্রথমে কিছুতেই বলতে চাইছিল না ওরা, কিন্তু পরে সব কিছু বলতে বাধ্য হয়। তারা বলে, আমরা ডার্ক উলফ গ্যাংয়ের কথা এমনটা করেছিলাম আর ওরা খুবই ডেঞ্জারাস, ওদের পিছন গেলে আপনার অবস্থা খুবই খারাপ হবে। ঠিক তখনই একের এক সহপাঠী ডার্ক উলফ সম্পর্কে সব কিছু বলে দেয়। স্পেনের সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে বাবেল, তার একটা বড় ব্যাংক আছে একটা সিক্রেট লোকেশনে। স্পেনের সকল কালো টাকা এখানেই রাখা হয়, আর এটার দায়িত্ব দেওয়া আছে দুইজনকে, বাবেলের রাইট হ্যান্ড ম্যান বিগ ড্যাডি এবং ডার্ক উলফের লিডার জানির উপরে। আর এই সব কিছুর দেখাশোনা করে জাকাবা নামের একজন। আর এই ব্যাংকের একটা স্পেশালিটি আছে, এখানে অ্যাকাউন্ট হোল্ডার ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। তখন একে ম্যাথিউসকে সাথে নিয়ে ব্যাংকে চলে আসে, তারপরে জাকাবাকে নিয়ে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু কিছুই বলতে পারে না। জাকাবা তখন ফুল লাগায় জনিকে আর এতে সব কিছু খুলে বলে, কিন্তু জনিও ব্যাপারটা অস্বীকার করে। তখন একে জনিকে অনেকগুলো ছবি দেখায়, বিয়ানকে প্রায় সবগুলো ছবির ব্যাকগ্রাউন্ডে জনি উপস্থিত ছিল। তখন স্বীকার করতে বাধ্য হয়। জনি প্রথমে এসে বলে, আমি তোমার ছেলেকে ছাড়িয়ে দেব, কোনো চিন্তার কারণ নেই। এরপর পরই একের ফোনে ওর বউয়ের একটা কল আসে, সে জানায় বিয়ান ছাড়া পেয়ে যাবে কালকেই। আরো অনেক কথা বলতে থাকে, তবে একে বুঝে যায় এটা হচ্ছে জনির চাল। আসলে জনি এআই ব্যবহার করে রামিয়ার কণ্ঠ নকল করে এসব বলছিল। এটা যখন ধরে ফেলে একে, তখন জনি জাকাবাকে বলে যে ওকেও মেরে ফেলো, কিন্তু সে তো জানে না যে কে এই একে। অনেকগুলো গুন্ডা আসে এবং ওকে মারার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। চোখের পলকে একে সবাইকে মেরে দেয়। তারপর আবারও কল দেয় জনিকে আর বলে, কাজটা তুই ঠিক করিসনি, এখন তোর ব্যাংক আমি দুলোর সাথে মিশিয়ে দিব। আর একটা কথা, আমি জানি তুই একা না, কারণ যে সময় তুই জেলে ছিলি ঠিক ওই সময় আমার ছেলেকে ফলো করেছিলি। এটা কেমনে পসিবল? তুই কি জাদু জানিস? দেখা যায় জনির এক যমজ ভাই আছে, ওর নাম হচ্ছে জ্যামি। আসলে দুই ভাই মিলে সব কিছু করছিল। তখন ওকে এদেরকে দুইটা অপশন দেয়, একটা হচ্ছে ব্যাংক থাকবে, না হয় জাকাবা থাকবে, যে কোনো একটা চুজ করতে বলে ওদেরকে। এদিকে দেখা যায় জাকাবা জ্যামির খুব ভালো বন্ধু, এজন্য সে চায় জাকাবা বেঁচে থাক, কিন্তু জনি চায় ব্যাংক বেঁচে থাক। এটা নিয়ে ওদের দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক লেগে যায়। তখন একে বলে, তোদের উত্তর ভুল, আমি চাই জাকাবাও মরবে এবং ব্যাংকও ধ্বংস হবে। এটা বলেই ব্যাংকে আগুন লাগিয়ে দেয়। ব্যাংকের মধ্যে যত টাকা পয়সা কাগজপত্র ছিল, সোনা দানা সব কিছু উপরে ছারখার হয়ে যায়।
আর এই খবরটা বাবেল পর্যন্ত যেতে খুব বেশি সময় লাগে না। তখন সে চলে আসে জনির সাথে দেখা করার জন্য। আসলে বাবেলও জানতো না যে এরা যমজ দুই ভাই। সেখানে এসেই বাবেল জানায় যে তোকে আমি 4 দিনের সময় দিলাম, এই 4 দিনের মধ্যেই একে তোরা খতম করবি, আর না হলে 5ম দিনের মাথায় তোকে আমি খতম করে দিব। কই থেকে কে আসে আমার ব্যাংক ধ্বংস করলো আর তুই কিছুই করতে পারলি না, তো এটা তোর জন্য শেষ সুযোগ, আর এটার কোনো গরমিল হলে তুই মরবি। আর অন্য কোনো উপায় না থাকায় জনিও বাবেলের প্রস্তাবে রাজি হয়ে যায়। আসলে ওদের দুই ভাইয়ের সমস্যা একের সাথে ছিল না, একের উপর বদলা নেওয়ার জন্য ওর ছেলেকে শাস্তি দেয়নি ওরা। আসলে ওরা বদলা নিয়েছিল একের বউ রামিয়ার উপরে, যে কিনা স্পেনে অবস্থিত ইন্ডিয়ান এম্বাসির চিফ অ্যাডভাইজার। রামার জন্য জেলে যেতে হয়েছিল জ্যামিকে। একদিন নেশার মামলায় স্পেনের পুলিশ ধরে আনে জ্যামিকে, তখন ডাকা হয় রামায়াকে। আর রামায়া ছলে বলে কলে কৌশলে জনির কাছ থেকে সব তথ্য বের করে পুলিশকে দিয়ে দেয়, আর এজন্যই জনির সাজা হয়েছিল। ঠিক এই কারণেই ওই একই কেসে রামার ছেলেকেও ফাঁসিয়ে দেয় ওরা। এই ব্যাপারটা যখন একে জানতে পারে তখন অবাক হয়ে যায়, কিন্তু তবুও রামায়াকে কিছুই বলে না, কারণ সে যদি জানতে পারে তাহলে অনেক কষ্ট পেয়ে যাবে। তারপর পরে দেখা যায় যে জনি ভিডিও কল করে ইন্ডিয়ার 2 গ্যাং লিডারকে একে সম্পর্কে জানতে চায়। তখন ওরা বলতে থাকে একের বয়স যখন অনেক কম ছিল তখন ওরা আমার গ্যাংয়ে এসেছিল, ওর সাহসিকতা দেখে আমি ওকে গ্যাংয়ে নিয়ে নেই। তারপর কোরিয়া থেকে আরেক গ্যাং লিডার আসে ইন্ডিয়াতে, কে যেন পুরো ইন্ডিয়াতে ওর নামে বাউন্টি দিয়ে দেয়। প্রায় সকল গ্যাংই কোরিয়ানের পিছনে লেগে যায়, কিন্তু একে ওই কোরিয়ানের সাথে যায় এবং নিজের জীবন বাজি রেখে ওকে সেফলি কোরিয়া পৌঁছে দেয়। এরপর থেকে ওকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, পুরো ইন্ডিয়া ওর হাতের তালুতে ছিল। তবে এগুলো শুনে অনেক ক্ষেপে যায় জনি, আর বলে এটা ইন্ডিয়া নয় স্পেন, সেখানকার লোকাল একটা গ্যাংস্টার, স্পেনে কি ভ্যালু আছে? এগুলো বলতে থাকার সময় স্পেনের একটা বড় গ্যাং সেখানে চলে আসে, ওর নাম হচ্ছে সাইমন। আসলে ওকে মারার জন্য বাউন্টি দিয়েছিল জনি, কিন্তু সাইমন এসে জনিকে অবাক করে দিয়ে বলে কাজটা আমি করতে পারবো না। তুই কি জানিস কাকে মারার জন্য বাউন্টি দিয়েছিস? একে লোকাল গ্যাংস্টার না, সে ইন্টারন্যাশনাল খিলাড়ি। একবার একে কুড়িয়ে গিয়েছিল আর সেখানকার টপ হিটম্যান বংয়ের সাথে কাজ করেছে। আর বংলি তো একে বলতে একদমই পাগল। তারপর একটা কাজে একে গিয়েছিল ওইকে সাহায্য করার জন্য, তার সাথেও একের বন্ধুত্ব আছে অনেক গভীর। আর প্রফেসরকে তো তুই ভালো করেই চিনিস, ওনার সাথে প্ল্যান করে বড় একটা ব্যাংক ডাকাতি করেছিল একে, যাকে তুই লোকাল ভাবছিস সে আসলে ইন্টারন্যাশনাল। তো তোর জন্য এটাই ভালো হবে যে তুই ওর থেকে দূরে চলে যা, না হলে তোর কোনো চিহ্ন থাকবে না। আসলে একে সবাই রেড ড্রাগন নামে চিনত। এদিকে দেখা যায় যে একে ধরে এনে জাকাবাকে, তারপর পরই ওকে মেরে ফেলতে চায়। তখন জাকাবা বলে ডার্ক উলফের সবাই আমার কথা শুনে, তো ওদের এখানে ডেকে আনছি আমি, তোমার যা ভালো হয় ওদের সাথে করো, কিন্তু আমাকে ছেড়ে দাও প্লিজ। তখন ডার্ক উলফের সবাইকে আনা হয় একের পার্টিতে। আসলেও জাকাবার অন্য প্ল্যান হয়েছিল, একে কিন্তু প্রথমেই ধরে ফেলেছিল। একে আর একের একটা সিগনেচার মোহ ছিল ফটোশুট, ছবি তোলার সময় গুলি করে মারতো আর পরে মৃতদের সাথে ছবি উঠাতো, এটাই ছিল একের ফটোশুট। এই পুরো দলদের সাথে ঠিক তেমনটাই করে একে চোখের পলকে একটা মেশিন গান দিয়ে সবাইকে মেরে দেয় এবং তাদের সাথে একটা করে ছবিও উঠায়। এদিকে দেখা যায় যে জনি আরেকটা প্ল্যান করে বসে থাকে এবং কল দেয় একে জানায় যে তোর কাছে 2টা অপশন আছে, তোর ছেলেকে আজকে জেল থেকে ট্রান্সফার করা হবে, রাস্তাতে ওকে খতম করে দেওয়ার জন্য অপেক্ষা করছে আমার আর একটা গ্যাং, তো ওকে বাঁচাতে যাবে, নাকি তুই তোর বউ কোর্ট থেকে ফিরেছে আর ওর পিছনে আমার লোক আছে, সুযোগ বুঝে খতম করে দেওয়া হবে। তো এখন তুই ছেলেকে বাঁচাবে নাকি বউকে? এটাতে অনেক চিন্তায় পড়ে যায় একে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না সে। দেখা যায় রমায়া যখন কোর্ট থেকে বের হচ্ছিল তখন ওর পিছনে পড়ে যায় একটা গ্যাং, অনেকক্ষণ ওকে তাড়া করার পর ধরে ফেলে রামায়াকে। তখন সেই দলের লিডার কল দেয় একের কাছে, কণ্ঠ শুনে বোঝা যায় যে এটা কে। আসলে ওর নাম হচ্ছে প্রিয়া, এক সময় একের সাথেই কাজ করত আর দুজনের জন্য ফিলিংসও ছিল, কিন্তু এখন আর ওরা একসাথে নেই। তখন প্রিয়া বলে তোমার বউয়ের কোনো চিন্তা করা লাগবে না, তুমি তোমার ছেলেকে বাঁচাও। এটাতে একে নিশ্চিন্ত হয় আর যায় ছেলেকে বাঁচানোর জন্য। দেখা যায় ভিয়ানকে কোর্ট থেকে অন্য একটা জেলে ট্রান্সফার করা হচ্ছিল, তখন ওই পুলিশের গাড়িতে অ্যাটাক করে বসে। জনিরা সাথে সাথে সেখানে পৌঁছে যায় এবং একে সবাইকে কুত্তার মতো মারতে থাকে, যেন এতগুলো মানুষ ওর কাছে কিছুই না। তবে কোনোভাবে ওর হাত থেকে বেঁচে যায় জনি। তারপর একে ভিয়ানকে আবারও পুলিশের কাছে সুর্দ করে দেয়। তারপর পরে একের কাছে একটা খবর আসে, আজকে বাবেলের রিউটে একসাথে থাকবে জনি ও জ্যামি, তো আজকেই ওদেরকে ধরতে হবে, না হলে এমন সুযোগ আর কখনোই আসবে না। এদিকে দেখা যায় বাবেলের রিউটের পার্টি চলছিল,
সব মানুষজনের সাথে বাইরে পার্টি করছিল। জনি আর বেবেল ওর গার্লফ্রেন্ড নিয়ে পার্টি করছিল। এটা তো বিয়ানের গার্লফ্রেন্ড নিত্যা। আসলে নিত্যা ছিল জ্যামির গার্লফ্রেন্ড, আর ওর কথাতেই সে ফাঁসিয়েছিল বিয়ানকে। ওরা দুজনেই পার্টি করতে থাকলে হঠাৎই সেখানে চলে আসে একে। তাকে দেখেই তো বড় মাপের শখ খেয়ে যায় নিত্যা, আর বলতে থাকে আঙ্কেল ওরা আমাকে জোর করে ধরে নিয়েছে আর জোর করে আমাকে দিয়ে এগুলো করাচ্ছে। কিন্তু একে আসল সত্যটা তো জানে। তারপর পরে ওদেরকে ধরে ডেকে নিয়ে আসে। ভিডিও কলে থাকা বাবেল, জনি ও জ্যামি দুই যমজ ভাইকে দেখে অবাক হয়ে যায়। তখন নিত্যা আর জ্যামিকে ধরে নিয়ে চলে আসে। বিয়ানকে নির্দোষ প্রমাণ করতে হলে এদেরকে জীবিতই প্রয়োজন। তখন ওদেরকে একটা সেফ হাউসে রাখে আর ওদের দেখাশোনার দায়িত্ব দেয় ওর শালাকে। সেখান থেকে একে সোজা চলে আসে বাড়িতে। ঠিক তখনই সেখানে চলে আসে রামিয়া, আর ওর সাথে পুলিশও ছিল। আসলে সে মনে করছিল যে নিত্যাকে ধরে এনেছে ওর ভাই, আর যদি একেই দেশে থাকে তবে অনেক ঝামেলা হতে পারে। এজন্য পুলিশদের ধরে ওকে ইন্ডিয়া ডিপোর্ট করানোর ব্যবস্থা করে রামিয়া। একে কিছুই বলে না আর চলে যায় সে পুলিশের সাথে। সেখান থেকে রামিয়া চলে আসে সেই জায়গাটায় যেখানে নিত্যাকে রাখা হয়েছিল। এখানে এসে জেমির কথা শুনে বড় একটা মাপের শখ খায় রামিয়া। তখন সে জানায়, আমি তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমার ওই দিনের ব্যবহারের জন্য একই কেসে তোমার ছেলেকে বাসিয়েছি। আমার যে কি কষ্ট হয়েছে সেটা তোমার ছেলে হারে হারে টের পাবে। এসব কথা শুনে রামিয়া নিজেই নিজের কাছে অনেক দোষী মনে করে, কারণ এতদিন রামিয়া ভাবছিল যে তার ছেলের অবস্থা তার পিতার কারণেই হয়েছে, অর্থাৎ একের কারণেই হয়েছে। কিন্তু সেটা যে জ্যামির জন্য ছিল এটা সে জানেই না। ঠিক তখনই সেখানে চলে আসে জনি এবং দুজনকেই ছাড়িয়ে নিয়ে চলে যায়। রামিয়া ও তার ভাইয়ের গায়ে একটা করে গুলি লাগে। তখন তার ভাই জানায় যে একে সব কিছুই জানতো, কিন্তু তোমাকে কিছুই বলেনি, কারণ সে তোমাকে কোনোভাবেই কষ্ট দিতে চাইছিল না। আর তুমি ওর সাথে এমনটা করতে পারলে আপু। এদিকে দেখা যায় এয়ারপোর্টে আনা হয় একে। সেখানে বাবা ইয়োগি নামে একজন অনেক চালাকির মাধ্যমে একে বের করে দেয় সেখান থেকে। একে সোজা চলে আসে রামিয়ার কাছে। তখন তার কাজের জন্য একের কাছে অনেক করে ক্ষমা চায় রামিয়া। রামিয়া তার ছেলেকে বাঁচাতে বলে। রামিয়া যদি নাও বলতো তারপরও সে তার ছেলেকে বাঁচাতো, কারণ রামিয়া থেকে তো কোনো অংশেই ওর ছেলেকে সে কম ভালোবাসে না। অন্যদিকে ওরা চলে যাওয়ার সময় জ্যামি নিত্যাকে মেরে ফেলে এবং বলে, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু প্রতিশোধ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি বেঁচে থাকলে মুক্তি পেয়ে যাবে বিয়ান, এটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না, এজন্যই তোমাকে মরতে হবে। আর এটা বলেই নিত্যাকে মেরে ফেলে এবং সমুদ্রে ফেলে দেয়, যাতে কোনো প্রমাণও না থাকে। সেখান থেকে ওরা দুজনে সোজা চলে আসে ভাঙ্গাচোরা ব্যাংকে। কিছুক্ষণের মধ্যে সেখানে একেও চলে আসে এবং ওদের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। ওরা দুজনে একের সাথে কিছুতেই পেরে উঠছিল না। চোখের পলকে ওদের দুজনকেই ধরাশায়ী করে ফেলে একে। তারপর দেখা যায় যে একটা গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে থাকে তাদেরকে। কিন্তু প্রতিমধ্যেই বাদে এক বিপত্তি। জনি আর জ্যামির সময় শেষ হওয়ার কারণে বেবাল হাজারো লোক পাঠায় ওদেরকে মারার জন্য, কারণ ওদেরকে যে 4 দিন সময় দিয়েছিল সেটি শেষ হয়ে গেছে। আর এই ব্যাপারটাতেও ওরা ফেল করছে, এই জন্য এখন চুক্তি অনুযায়ী ওদেরকে এখন মরতে হবে। অনেকগুলো গাড়ি এসে ঘিরে ফেলে ওদের তিনজনকে। গাড়িগুলো থেকে অনেক লোকজন নামে। ওরা গুলি করতে যাবে, ঠিক তখনই একের গাড়ি থেকে অনেকগুলো মেশিন গান বের হয়, গুলি করা শুরু করে একে। বাবেলের লোকদেরকে পাখির মতো মারতে থাকে। কিছুক্ষণের মধ্যে সবাইকে খতম করে দেয় আর ওদের দুই ভাইকে নিয়ে কোর্টে সোর্দ করে। সাক্ষ্য প্রমাণ পাওয়ার জন্য জর্জ ওদেরকে সাজা দেয় আর ছাড়া পেয়ে যায় বিয়ান। পরদিন বিয়ানের জন্মদিন। বাবাকে পাওয়াতে এতদিন পরে ওদের পরিবারের পূর্ণতা পেল, সবাই অনেক খুশি। এদিকে জনি আর জ্যামিকে কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তার মধ্যে ওদের কিছু শুভাকাঙ্ক্ষী ওদেরকে বাঁচিয়ে দেয়। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় রেড ড্রাগন। ওর কাঠ, জামা সব কিছুই ড্রাগন। তখন সে বলে, তোদেরকে পুলিশের হাতে দিয়েছিলাম আমার ছেলেকে বাঁচানোর জন্য, আর এখন হবে এদের প্রতিশোধ। এটা বলেই এদের উপর গুলি চালায় আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে অবশ্যই কমেন্ট করো। আর খুব শীঘ্রই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই, টেক কেয়ার।